ভারত ভারত বিশ্বে প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে সক্ষম হয়েছে। সত্যি কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট! আর অপরদিকে সেই সুপ্রাচীন কাল থেকে চলে আসা জাতিগত দ্বন্দ্ব বা জাতিতে জাতিতে লড়াই। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! যাই হোক, আজকে আমার আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এতক্ষণে নিশ্চয় ভিডিওর টপিক সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে মণিপুরের জাতিগত সংঘাত। মণিপুরে মূলত দুটি জাতির মধ্যে সংঘাতটি তৈরি হয়, মেইতেই এবং কুকি। এই লড়াইটা বা এই দ্বন্দ্বটাকে বোঝার আগে আমাদের মণিপুরের ম্যাপটাকে পর্যবেক্ষণ করা অনেকটাই জরুরি। কারণ এই দ্বন্দ্বের সঙ্গে ভৌগোলিক অবস্থানটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তো মণিপুর মূলত দুটি অংশে বিভক্ত। মণিপুরের মাঝখানের যে অঞ্চলটা সেটা হচ্ছে ইম্ফল উপত্যকা, এই অঞ্চলটা ইম্ফল উপত্যকা, এবং চারিপাশের যে অঞ্চলটা সেটা পাহাড়ি অঞ্চলের পর্যায়ে পড়ে। এই চারিপাশের যে অঞ্চল সেগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল। তো মণিপুরের ইম্ফল উপত্যকা, মণিপুরের যে টোটাল ভূমিভাগ তার কেবলমাত্র 10% নিয়ে কিন্তু ইম্ফল উপত্যকা অবস্থিত। আর পাহাড়ি অঞ্চল হচ্ছে মোট ভৌগোলিক এরিয়ার 90%। তো মেইতেই যে সম্প্রদায় আছে, মেইতেই সম্প্রদায় ইম্ফল উপত্যকায় বসবাস করে, ইম্ফল উপত্যকায় অবস্থান করে। ঠিক আছে, মেইতেই সম্প্রদায় কিন্তু আবার মণিপুরের মোট জনসংখ্যার 64%। মোট জনসংখ্যার 64% হচ্ছে মেইতেই সম্প্রদায়ের। আর নাগা এবং কুকি সহ যে জনজাতিরা আছে তারা মোট জনসংখ্যার 35%-এরও কিছুটা বেশি। হ্যাঁ, তো দেখো এই ম্যাপে যে অরেঞ্জ পোর্শনটা দেখা যাচ্ছে, এই অরেঞ্জ পোর্শনটাই মূলত কুকি সম্প্রদায়ের আধিপত্য রয়েছে, কুকি সম্প্রদায় বসবাস করে। আর যে ব্লু কালারটা দেখা যাচ্ছে এই অঞ্চলগুলিতে নাগা জনজাতি দের বাসস্থান দেখা যায়। ঠিক আছে, তো আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে মেইতেইরা মোট জনসংখ্যার 64% এবং বিধানসভায় যে মোট 60টি আসন আছে তার মধ্যে মেইতেইদের কাছ থেকে আসে কিন্তু 40টি আসন। হ্যাঁ, আর জনজাতিদের কাছ থেকে যারা 35% মোট জনসংখ্যা, তাদের কাছ থেকে আসে কিন্তু 20টি সিট। তাহলে টোটাল হচ্ছে 60টা সিট, জনজাতিদের কাছ থেকে 20টা এবং মেইতেইদের কাছ থেকে আসলো 40টা। সুতরাং এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে যে রাজনৈতিকভাবে কিন্তু মেইতেইদের আধিপত্য রয়েছে মণিপুরে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি জনজাতি বা কুকি এবং মেইতেইদের সম্পর্কে কিছুটা ইনফরমেশন বা কিছুটা ধারণা। এবার আসবো মণিপুরে এই জাতিগত বিরোধটা শুরু হওয়ার কারণটা কি। তাহলে এই যে মেইতেই সম্প্রদায় যারা কিনা ইম্ফল উপত্যকায় অর্থাৎ মণিপুরের মাঝখানের অংশটিতে থাকে, তারা অনেক দিন ধরে তাদের এসটি মর্যাদা লাভের জন্য কিন্তু প্রচেষ্টা করছিল এবং দাবি জানিয়ে আসছিল অনেক বছর ধরে। এবং রিসেন্টলি মণিপুর হাইকোর্ট কি করে না, এই যে তাদের এসটি মর্যাদা লাভের যে প্রসেসটা সেটাকে অগ্রসর করবার জন্য মণিপুর সরকারকে আদেশ দেয়। ব্যাস, এই ঘটনা থেকে কিন্তু এই সমস্যার সূত্রপাত ঘটে এবং কুকিরা এর প্রতিবাদ করতে শুরু করে। কুকিরা চায় না মেইতেইরা এসটি মর্যাদা লাভ করুক এবং মেইতেইরা চায় এসটি মর্যাদা। তো এই হলো সমস্যার কারণ। এবার আমরা একটুখানি আলোচনা করব যে কেন কুকিরা চায় না মেইতেইরা এসটির মধ্যে আসুক এবং মেইতেইরা কেন নিজেদেরকে এসটি মর্যাদা লাভের চেষ্টা করছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও, এটা কিন্তু অনেক কনসেপচুয়াল। একবার যদি ব্যাপারটা বুঝে নাও, ধারণা কিন্তু অনেক স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাপ থেকে আরও একবার দেখো, মেইতেইরা মণিপুরের মোট ভূমিভাগের মাত্র 10% এরিয়াতে কিন্তু বাসস্থান করে, অথচ তাদের জনসংখ্যা মোট জনসংখ্যার 64%। মানে কি, একটা আইডিয়া হচ্ছে না, একটা কনজেস্টেডভাবে তারা বসবাস করে। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, মেইতেইদের কিন্তু পাহাড়ি অঞ্চলে জমি কেনার পারমিশন নেই। মেইতেইরা ইচ্ছে করলেই
এক্সপান্ড করতে কিন্তু পারে না, ঠিক আছে। তাদের জন্য জায়গা কনফার্মড, ওইখানেই তাদেরকে বসবাস করতে হবে। আর পাহাড়ি অঞ্চলটা রিজার্ভড হচ্ছে জনজাতিদের জন্য। কিন্তু জনজাতিরা আবার ইচ্ছা করলে বা কুকিরা ইচ্ছা করলে কিন্তু ইম্ফল উপত্যকাতে জমি কিনতে পারে। তো এই গেল একটা মেইতেইদের এসটি মর্যাদা লাভের জন্য যে কারণ, ঠিক আছে। আরও একটা কারণ, এসটি হলে তোমরা জানো যে চাকরিগত দিক থেকে বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো মেইতেইরা চাই যে তারা এই মর্যাদাটা লাভ করুক, ঠিক আছে। এবার কুকিরা চায় না যে মেইতেইরা এসটি মর্যাদার মধ্যে আসুক। কারণটা খুব স্বাভাবিক, কারণ মেইতেইরাও যদি এসটির পর্যায়ে চলে যায় তাহলে স্বাভাবিকভাবে কুকিরা যে সুযোগ সুবিধাটা ভোগ করছে তাদের অনেকটাই সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। এবং মেইতেইরা পাহাড়ে জমি যদি কেনার মতো ফেসিলিটিটা পেয়ে যায় বা সুবিধা পেয়ে যায়, তাহলে কি কুকিরা কোণঠাসা হয়ে পড়বে ধীরে ধীরে, তাই না। তারপরে আরও একটা ব্যাপার, যে মণিপুরের রাজনৈতিক বলো বা অর্থনৈতিক দিক থেকে বলো, এই মেইতেই সম্প্রদায় কিন্তু অনেক বেশি অগ্রগণ্য বা আগে আছে এবং কুকিরা কিন্তু বা জনজাতি সম্প্রদায় অনেকটাই পিছিয়ে আছে। মণিপুরের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হয় সেগুলো মূলত কিন্তু মণিপুর ইম্ফল উপত্যকাতেই হয়, কেননা বাকিটা তো পাহাড়ি এরিয়া না, সেখানে ডেভেলপমেন্ট করবার মতো স্কোপটাও কিন্তু কম, ঠিক আছে। তাহলে মণিপুর ইম্ফল উপত্যকা কিন্তু ডেভেলপমেন্টও হচ্ছে, সরকারিভাবে নজরটাও কিন্তু সেই এরিয়াতে রয়েছে। এবং মেইতেইরা এসটি মর্যাদা ছাড়াও কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু ভোগ করে, যেমন তোমার ইডাব্লিউএস এর ফেসিলিটি, ওবিসি এর ফেসিলিটি, এগুলো কিন্তু মেইতেইরা কিন্তু ভোগ করে। আবার মেইতেই ভাষা হলো সংবিধান স্বীকৃত ভাষা। তাহলে কুকিদের বক্তব্য এখানে কি? কুকিদের বক্তব্য হলো এসটি মর্যাদা না হয়েও মেইতেই তোমরা এত কিছু ফেসিলিটি উপভোগ করছো, তোমাদের বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা আছে, ভাষা সংবিধান স্বীকৃত, ইডাব্লিউএস এর ফেসিলিটি, ওবিসি ফেসিলিটি তোমরা ভোগ করছো, আবার এসটি কেন? এসটিটা না হয় আমাদের জন্যই তোলা থাক, তাই না। এই গেল দুটো সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের কারণ। এবার চলো নোটসটা দেখে নেওয়া যাক। দেখো, তাহলে মণিপুর হাইকোর্ট যখনই মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদার সুপারিশ অনুসরণ করার নির্দেশ দিয়েছে মণিপুর রাজ্যকে, তারপর থেকেই কিন্তু মণিপুরে সহিংস সাম্প্রদায়িক ঘটনাটা সূত্রপাত ঘটে, ঠিক আছে। মেইতেইদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগের বিরুদ্ধে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর একটি সমাবেশ আয়োজন করার পর থেকেই কিন্তু সহিংসতা আরও বেড়ে যায়। এবার মণিপুরের সমস্যার উপর ভৌগোলিক বৈশিষ্ট্য এবং রাজ্যের অবস্থানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, যেটা আমরা ম্যাপ থেকে কিন্তু অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। মণিপুরের 16টি জেলা রয়েছে এবং রাজ্যটি উপত্যকা এবং পাহাড়ি জেলায় বিভক্ত। ইম্ফল উপত্যকা রাজ্যের কেন্দ্রে অবস্থিত এবং পাহাড় দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে। এবার দেখো, ইম্ফল উপত্যকা মানে মাঝের যে অঞ্চলটা, রাজ্যটির কেন্দ্রস্থলে অবস্থিত, মণিপুরের প্রায় 10% ভূমি নিয়ে গঠিত। মেইতেইদের এখানে আধিপত্য রয়েছে, যারা রাজ্যের জনসংখ্যার 64%-এরও বেশি। আর 60 জন বিধায়কের মধ্যে 40 জনই কিন্তু এখানে বসবাস করেন বা এই মেইতেই সম্প্রদায় থেকে আসেন। এরপরে পাহাড়ি অঞ্চল, ভৌগোলিক এলাকার 90% অংশ জুড়ে অবস্থিত, জনসংখ্যা 35%-এরও বেশি, বিধানসভায় মাত্র 20 জন বিধায়ককে পাঠায় এবং 33টি স্বীকৃত উপজাতি রয়েছে, যার মধ্যে নাগা এবং কুকি হচ্ছে উল্লেখযোগ্য। বোঝা গেল? তাহলে পাহাড়ি অঞ্চল এবং ইম্ফল উপত্যকার মধ্যে একটা ক্লিয়ার ডিভিশন রয়েছে, ভৌগোলিক দিক থেকে বলো, জাতিগত দিক থেকে বলো, এইটুকু ক্লিয়ার হয়ে গেল, তাই তো। তারপর এসটি মর্যাদার দাবির সমর্থনে মেইতেইদের যুক্তি। দেখো, 1949 সালে ভারত ইউনিয়নের সাথে রাজ্যের একীভূত হওয়ার আগে মেইতেইরা একটি উপজাতি হিসেবে স্বীকৃত ছিল। তাহলে আগে কিন্তু মেইতেইরা এসটি হিসেবে স্বীকৃত ছিল। এরপর ইম্ফল উপত্যকায় জমি কিনতে পারে, এখানে একটু ভুল হয়েছে, কুকিরা, হ্যাঁ, কুকিরা বা জনজাতিরা, হ্যাঁ, বা জনজাতিরা ইম্ফল উপত্যকায় জমি কিনতে পারে, কিন্তু মেইতেইরা পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারে না। তারপর
মেইতেই জাতিগোষ্ঠী তাদের উপত্যকার ভূমিতে ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে তারা যেহেতু পাহাড়ি অঞ্চলে যেতে পারছে না, তাদের জন্য স্টেট একটা হলেও কিন্তু এরিয়া কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে, তাই না? তারপর মেইতেইদের আশঙ্কা যে নাগাদের বৃহত্তর নাগালিয়ম তৈরির ফলে মণিপুরের ভৌগোলিক এলাকা সংকুচিত হবে, ফলে তারা কোণঠাসা হতে পারে। তাহলে তাদের আরও একটা আশঙ্কা, নাগাদের গ্রেটার নাগালিয়ম বলে একটা পরিকল্পনা আছে, হ্যাঁ, গ্রেটার নাগালিয়ম বলে, গ্রেটার নাগালিয়ম। তাহলে এটাও একটা কিন্তু তাদের আশঙ্কার কারণ। এবার উপজাতি গোষ্ঠীগুলির বিরোধিতার কারণ। দেখো, মেইতেই জনসংখ্যাগত এবং রাজনৈতিকভাবে মেইতেইদের সুবিধা রয়েছে এবং তারা শিক্ষাগতভাবেও কিন্তু এগিয়ে। ওই যে বললাম, জনজাতিদের থেকে মেইতেইরা কিন্তু অনেকটাই সমস্ত দিক থেকে এগিয়ে রয়েছে। আবার মেইতেই উপজাতি মর্যাদা দেওয়া হলে তারা পাহাড়ে জমি অধিগ্রহণ করে আদিবাসীদের সুযোগ বঞ্চিত করতে পারে, স্বাভাবিক। উপজাতি এলাকাগুলি রাজ্যের ভৌগোলিক এলাকার 90%, কিন্তু এর বাজেট এবং উন্নয়ন কাজের সিংহভাগই মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকার উপর কেন্দ্রীভূত। তাহলে ডেভেলপমেন্টটা কিন্তু মেনলি ইম্ফল উপত্যকাতেই হয়ে থাকে। আবার মেইতেই জনগণের ভাষা সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত এবং তাদের অনেকেই এসসি, ওবিসি, ইডাব্লিউএস মর্যাদার সাথে সম্পর্কিত সুবিধাগুলি কিন্তু ভোগ করে থাকে। আচ্ছা, এবার যে পয়েন্টটা আছে, সাম্প্রতিক অস্থিরতার অন্যান্য কারণ, এই পয়েন্টটা তোমরা যদি নোটসটা বড় বলে মনে হয় এই পয়েন্টটা কিন্তু স্কিপ করতে পারো। তো এটার একটা পয়েন্ট হচ্ছে রাজ্য সরকারের নোটিশের উপর অসন্তোষ। কেমন নোটিশ না, মূলত পাহাড়ি অঞ্চলের কুকিদের বা জনজাতিদের গ্রাম 38টি গ্রামকে অবৈধ বসতি এবং দখলদার হিসেবে নোটিশে উল্লেখ করা হলে এই যে নোটিশের বিরুদ্ধে কিন্তু এবং উচ্ছেদ অভিযান শুরু যখন হয় তখন একটা সংঘর্ষের সৃষ্টি হয়। ঠিক আছে, সরকার বিরোধী সংঘর্ষ। আবার মায়ানমারে সামরিক অভ্যুত্থানের ফলে রাজ্যে ব্যাপকভাবে শরণার্থী সংকট ঘটে। ঠিক আছে, শরণার্থী ভিন্ন দেশ থেকে এসে তারা কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করেছে। এবার সুপ্রিম কোর্টের মতামত। সুপ্রিম কোর্ট মণিপুর সংকটকে একটি মানবিক সমস্যা হিসেবে বিবেচনা করেছে, মানবিক সমস্যা, হ্যাঁ, এবং জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর একটা পয়েন্ট, শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে কোনো সম্প্রদায়কে তফসিলি জাতি বা উপজাতি হিসাবে মনোনীত করার ক্ষমতা রাষ্ট্রপতির, হাইকোর্টের নয়। ঠিক আছে, এবার পরিস্থিতির সমালোচনা। দেখো, মণিপুরের জাতিগত যে বিরোধের সমস্যা, আমার মনে হয় না অন্য কোনো স্টেটে এরকম ভয়ানক সমস্যা আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি। এত ভয়ানক ভয়ানক ভিডিও মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মহিলাদের ওপর যেরকম পরিমাণে অত্যাচার হয়েছে, মানে পরিস্থিতি সত্যি খুবই ভয়ানক ছিল। মানে জাতিগত বিরোধও যে এই লেভেলে যেতে পারে, এক দেশের সাথে যুদ্ধ আর এক দেশের সাথে যুদ্ধ, একটা তো পরিস্থিতি ভয়ানক পর্যায়ে যায়, আবার জাতিগত বিরোধ যে এই পর্যায়ে যেতে পারে সেটা হয়তো আমরা উপলব্ধিই করতে পারতাম না এগুলো না দেখলে, তাই না? তো মণিপুরের পরিস্থিতি চরম ও সহিংস হয়ে ওঠে, যার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঠিক আছে, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর হাইকোর্টের দেওয়া আদেশটি সকল অংশীদারদের সাথে অধ্যয়ন এবং আলোচনা করা হবে বলে বলেন এবং পরামর্শের পর যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার মণিপুরে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বা একটা সলিউশনে যাতে যাওয়া যায় সেই চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা কাজের কাজ কিন্তু হয়নি। এবার মণিপুর এবং ভারত মায়ানমার সীমান্তের পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানোর জন্য ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করা হয়। দেখো, ভারত মায়ানমারের এই এরিয়াতে যে বর্ডারটা আছে না, সেখানে কিন্তু কোনো ফেন্স ছিল না, মানে যে বেড়া, সেই বেড়া কিন্তু ছিল না। ফলে সেখানে যে নিয়ম এ পর্যন্ত ছিল 16 কিলোমিটার এরিয়া পর্যন্ত ভারতীয়রা মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারতো এবং মায়ানমারের জনগণ ভারতের মধ্যেও এত দূর পর্যন্ত আসতে পারতো, এটা কিন্তু নিয়ম মাফিক ছিল। এখন কি হয়েছে, এই সমস্ত মণিপুর এত উত্তাল হয়ে যাওয়ার কারণে এই এরিয়াতে কিন্তু বেড়ার কাজ চলছে, বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এই বর্ডার এরিয়াটা এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি মোতায়েন করা হয়েছে। তারপরে বর্তমানে কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। হ্যাঁ, পদত্যাগের একাধিক কারণ আছে, এই নিয়ে আমি আর এই ভিডিওতে ডিটেলসে যাচ্ছি না।
তার মধ্যে একটা কারণ জেনে রাখো যে তিনি এই যে তিনি কিন্তু মেইতেই সম্প্রদায়ভুক্ত, হ্যাঁ, বীরেন সিং কিন্তু মেইতেই সম্প্রদায়ের মধ্যে ছিলেন, এবং তিনি এই পরিস্থিতি যেহেতু সামাল দিতে পারেননি, সেটা কিন্তু একটা কারণ তার পদত্যাগ করার। হ্যাঁ, আরও সাংবিধানিক কারণও রয়েছে, সেটা আমি আর এখানে ডিটেলসে যাচ্ছি না। তাহলে পদত্যাগের পর কেন্দ্র ভারতীয় সংবিধানের 356 নম্বর অনুচ্ছেদের অধীনে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছে এবং রাজ্য বিধানসভা স্থগিত করেছে। এবার যেহেতু কেন্দ্রীয় শাসন সেখানে চলছে, হ্যাঁ, তাহলে সেখানে যে সহিংসতা ব্যাপারটা চলছিল সেটা অনেকটাই কন্ট্রোলে থাকবে বলে আশা করা যায়। যদিও কিছু কিছু ব্যাপার ঘটতেই থাকে, সেগুলো সবসময় নিউজে আসে না। হ্যাঁ, সেখানে যারা ডিপ্লয় আছে, ফৌজি বলো বা আমাদের এই অঞ্চলেরও যদি কেউ ডিফেন্সে ওখানে পোস্টিংয়ে থেকে থাকেন, তাহলে তাদের কাছ থেকে হয়তো তোমরা জানতে পারবে, তাদের লোকাল যে ভিডিও বা ফোনের মাধ্যমে যে ভিডিওগুলো, তো অনেক কিছু তোমরা দেখতেও পাবে। তো সেগুলো কিন্তু সবসময় নিউজের মধ্যে আসে না। তাহলে কেন্দ্রীয় শাসন জাতিগত সহিংসতার পক্ষপাতদুষ্ট পরিচালনার অভিযোগ দূর করবে, কুকি এবং মেইতেই উভয় সম্প্রদায়কে রক্ষা করবে বলে আশা করা হচ্ছে। আর রাজ্যপালের তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় বাহিনী জাতিগত সংঘর্ষ রোধ করতে পারে এবং রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে। তাহলে এটা একটা পজিটিভ সাইড বা এটা একটা উপসংহার হিসেবে তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? তো আশা করি মণিপুরের সমস্যাটা তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো। তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আরও কমেন্ট করো যে তোমাদের কোন কোন বিষয়ের ওপর এরকম ভিডিও পেলে তোমাদের সুবিধা হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, ঠিক আছে? তাহলে সঙ্গে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।